দিয়ে দেন। Stroke 2, compression. Stroke 3, power. Stroke 4, exhaust. একটু মিলাইয়েন, মনে মনে মিলাবেন, কিন্তু এটা কিন্তু অ্যানিমেশন দেখার জন্য দেইনি, কি বুঝলাম সেটা মিলানোর জন্য দিছি। During a stroke, the piston travels between two extreme positions known as the top dead center and the bottom dead center. Two-stroke engines exist as well, but they are rarely found in cars. Stroke 1, intake. The piston travels down from top dead center to bottom dead center. The cylinder volume expands, creating vacuum pressure. At the same time, the camshaft causes the inlet valves to open, allowing the fuel-air mixture to enter the cylinder. In modern-day vehicles, gasoline is supplied via an injector, whereas in the past, carburetors performed this function. The stroke is completed when the piston reaches bottom dead center and the inlet valves close. The second stroke is compression. This stroke starts at bottom dead center and ends at top dead center. All valves are closed. The cylinder volume is reduced, causing the fuel-air mixture to compress. The compression raises the cylinder's temperature and pressure. As the piston approaches top dead center, the spark at the spark plug ignites the fuel-air mixture. The stroke is finished when the piston reaches top dead center. The third stroke is the power stroke. This is the climax of combustion. The combustion process generates a large amount of heat, and the cylinder pressure can get up to 900 psi. The pressure কি আছে এখানে? এখানে হচ্ছে কম্বাসন চেম্বারে যখন এয়ার ফুয়েল মিক্সার ব্লাস্ট হয় তার তাপমাত্রা উল্লেখ করছে। সেখানে প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেনেন? একটা মানুষের সহনশীল তাপমাত্রা হচ্ছে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। আপনি 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিতে পারবেন। আর আমরা কুসুম কুসুম বলি না, এই কুসুম কুসুম হচ্ছে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। সেখানে সিলিন্ডারের মধ্যে 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। এই তাপটা যাতে বেড়ে না যায় এই জন্যই কিন্তু রেডিয়েটরে পানি ব্যবহার করা হয়, অর্থাৎ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। কুলিং সিস্টেম কি করে? এই তাপটাকে ধরে রাখে, এর থেকে বেশি হতে দেয় না। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে এখন এখানে একটা কোশ্চেন, যে স্যার ইঞ্জিনের কম্বাসন চেম্বারে যদি 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে ইঞ্জিনের যে লোহাটা আছে, যেটাকে আমরা কাস্ট আয়রন বলতেছি, একটু সেলসিয়াস তাপমাত্রা যদি ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে তৈরি হয়, তাহলে ইঞ্জিনের এই বডি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ধরে রাখতে পারে? এখানে যদি একটা হিসাব বলি, ইঞ্জিনের কম্বাসন চেম্বারে 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হইলেও ইঞ্জিনের এই বডি তাপ নিতে পারে 1800 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কথা কেমনে হইল? তাহলে তো গলে যাচ্ছে। আচ্ছা, কম্বাসন চেম্বারে এই যে টেম্পারেচারটা তৈরি হয়, এটা কতটুকু সময়? খুবই কম না? একটু পরেই তো পিস্টন নিচে নামতেছে, জায়গা বেড়ে যাচ্ছে, হিট ধীরে ধীরে ডিভাইডেড হয়ে হয়ে কমে যাচ্ছে, যার কারণে এইটা এতটুকু টেম্পারেচার ধরে রাখতে পারলেও এই টেম্পারেচারে গলে না, কারণ এই টেম্পারেচার খুবই কম সময়, মিলি সেকেন্ড। এই মিলি সেকেন্ডের কারণে, এটা যদি দীর্ঘ সময় হতো 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট, ইঞ্জিন পানির মতো গলে গলে পড়তো। তাহলে ক্লিয়ার? ইঞ্জিনের এই বডি তৈরি করা হয় দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে কাস্ট আয়রন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এখনকার যে ইঞ্জিনগুলো আসছে সেগুলো হচ্ছে অ্যালয় ইঞ্জিন বা অ্যালয় বডি বা অ্যালুমিনিয়াম বডি। আর আজ থেকে 5-7 বছর আগে যে ইঞ্জিনগুলো ছিল সেগুলো কাস্ট আয়রন। লেখার দরকার নেই, পরে আলোচনা করবো কোনো এক সময়। তাহলে বুঝলেন? এখন এখানে যদি একটা হিসাব দেই, কাস্ট আয়রন বা অ্যালুমিনিয়াম নিতে পারে এই টেম্পারেচার। আমাদের বাসা বাড়িতে যে বিল্ডিংয়ের জন্য রড বানাই না আমরা, এই রডগুলো কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নিতে পারে জানেন? এগুলো হচ্ছে 350 থেকে 450, 350 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিতে পারে, তারপর গলে যায়। যার কারণে এগুলো হচ্ছে
পাতলা লোহা বলে অনেকে, আর এই কাস্ট আয়রনকে অনেকে ভারী লোহা বলে। ভারী লোহা মানে কি, এটাকে অনেকটা বেশি গলায়া পুরায়া তারপর তৈরি করা হয়, যার কারণে ওর থার্মাল ক্যাপাসিটি নর্মাল লোহার থেকে অনেকটা বেশি হয়। And in gases causes the piston to move from top dead center to bottom dead center and turn the crankshaft by the connecting rod, thereby converting the Hey, say low connecting energy rod. into mechanical work. The stroke completes when the piston reaches bottom dead center. The fourth stroke starts at the bottom dead center and ends at top dead center. The camshaft opens the exhaust valves, and the piston expels the exhaust gases from the cylinder. When the piston approaches top dead center, the exhaust valves close, completing the last stroke, the exhaust, and the entire operation cycle. The operation cycle is then repeated. এইভাবে চলতে থাকে যা বললেন। Three subsystems feed the engine with fuel and air, and then expel exhaust gases. যে নাটগুলো ইউজ করে এগুলো কাস্ট আয়রন হুম, ইঞ্জিনের যে জয়েন্টের জন্য যে তাহলে এগুলো তো গলে যাওয়ার কথা। আমি কোশ্চেন করি, ওকে, ওনাকেই কোশ্চেন করি আমরা। আমার তো চেন আছে, চেনের কারণে আমি বুঝলাম যে পিস্টন যখন টিডিসিতে সাকশন ভালভ খুলে গেল, পিস্টন যখন বিডিসি থেকে উঠতেছে এক্সজস্ট ভালভ খুলে গেল। তাহলে পিস্টন আর ভালভেরটা আমরা টাইমিং চেন দিয়ে টাইমিং করলাম, কিন্তু স্পার্ক প্লাগ যে আগুন লাগাচ্ছে আর ফুয়েল ইঞ্জেক্টর যে তেল দিচ্ছে, এখানে তো আমার কোনো ম্যানুয়ালি আমি টাইমিং করি নাই। এর মধ্যে কোনো টাইমিং করা আছে? এগুলো তো সব ইলেকট্রিক লাইন, আমি তো মেকানিক্যাল জিনিসের মধ্যে টাইমিং করতে পারবো, তো এগুলো তো ইলেকট্রিক। এখানে কিভাবে ইঞ্জেক্টর বোঝে এখনই তেল দিতে হবে, স্পার্ক প্লাগ কিভাবে বোঝে এখনই আগুন লাগাতে হবে? সেন্সরের মধ্যে কিভাবে তৈরি করছে এটার উপরে নির্ভর করে। কেউ যদি চায় যে আমি ক্র্যাঙ্কশ্যাফট থেকে সেন্সর দিয়ে এটা টাইমিংটা ঠিক করবো, সেন্সর ইউজ করবে। কেউ যদি চিন্তা করে যে না আমি ক্র্যাঙ্কশ্যাফটের সাথে হচ্ছে মেকানিক্যাল ডিভাইস লাগাই দিব, যে তারে ঘোরাবে, আমি ঘোরানোর সাথে সাথে কোন জায়গায় স্পার্ক হবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট সে করবে। আচ্ছা, তারপরে ইনজেক্টরের ক্ষেত্রে হয়তো যদি সেন্সর ইউজ করে, যেমন আমাদের যে ইলেকট্রনিক ইঞ্জিনগুলো আছে সেন্সর ইউজ করে, ইন্ডিয়াসে তারা ক্র্যাঙ্কশ্যাফট ইউজ করে, মানে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ইন্টিগ্রেট করা থাকে। আচ্ছা, তাহলে আমি একটু সবাইকে বোঝানোর জন্য যদি একটু বলি, ক্র্যাঙ্কশ্যাফট উঠবে নামবে এটা চেন দিয়ে কন্ট্রোল হচ্ছে, ক্যামশ্যাফটও খুলবে বন্ধ হবে কন্ট্রোল হচ্ছে, কিন্তু ইনজেক্টর কখন তেল দেবে আর স্পার্ক প্লাগ যখন আগুন দেবে এটা তো ইলেকট্রিক, এটা তো আর মেকানিক্যাল না। এদেরকে টাইমিংয়ের মাধ্যমেই কন্ট্রোল করি আমরা। কিভাবে স্যার? এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ওই যে ইলেকট্রনিক সার্কিট, ইসিইউ। আমি যদি বলি আমার যে স্পার্ক প্লাগ কি সেন্সর না অ্যাকচুয়েটর? স্পার্ক প্লাগ, হ্যাঁ বলেন, ছিলেন না সেদিন, তাইলে আপনি লসে আছেন। এটার জন্য একটু তো খেসারত দিতে হবে আর কি। ওকে, আচ্ছা, এখন একটু আসি আমরা অ্যাকচুয়েটর কি, যেটা ইসিইউ এর কমান্ডে কাজ করে নাকি। তাহলে স্পার্ক প্লাগ কতটুকু আগুন লাগাবে? আমি যে একটু আগে বললাম যে 20,000 থেকে 22,000, তার মানে ও কখনো 20,000-এর আগুন লাগাবে, কখনো 22,000 লাগাবে, কখনো 21,000 লাগাবে। তার মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বাড়বে কমবে। এখন কথা, ও কিভাবে বুঝবে যে আমি এখন আগুন বাড়াই দেবো আগুন কমাই দেবো? ও বুঝবে না, ওকে ইসিইউ বলবে। তাহলে ইসিইউ আবার কারো না কারো থেকে শুনবে, ইসিইউ শুনবে কি সেন্সর থেকে। এখানে যে সেন্সরটা হবে সেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট আছে না, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে একটা সেন্সর লাগানো থাকে যেটাকে বলা হয় ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর থেকে ইসিইউ বুঝতে পারে ক্র্যাঙ্কশ্যাফট যে পিস্টনকে উঠানামা করাচ্ছে। আমরা তো ক্র্যাঙ্কশ্যাফট এখনো চিনি না। আচ্ছা, ক্র্যাঙ্কশ্যাফট এখনো চিনি না। লাইটটা দিয়েন তো স্যার। স্যার ভারী আছে কিন্তু এটা, হাতে ব্যথা পাবেন, একটু লাইটটা দিয়ে দেন। ওকে, এটাকে আমরা বলতেছি ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফটটা একটু দিন তো।
এটা হচ্ছে ক্যামশ্যাফট। এই ক্যামশ্যাফট হচ্ছে ভালভকে ওঠানামা করায়, আর এই ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে পিস্টনকে ওঠানামা করায়। এইটা পিস্টনকে ওঠানামা করা, এটা ভালভকে ওঠানামা করায়। এখন আমি যদি কোনো একটা কিছু লাগায়া এর ঘূর্ণয়ন গতিটা যদি ক্যালকুলেশন করতে পারি, তাহলে পিস্টন কোথায় আছে বুঝতে পারবো না। তাহলে এইটার রেশিওটাকে যে আমরা কন্ট্রোল করার জন্য যে সেন্সরটা ব্যবহার করি সেটাকে বলা হয় ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর। এই ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সরের আরেকটা নাম আছে আরপিএম সেন্সর। আপনার যে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আরপিএমটা দেখতেছেন 1000, 2000, 3000, 4000, এই 1000, 2000, 3000 মানে হচ্ছে এই ক্র্যাঙ্কশ্যাফটটা যে ঘুরতেছে তার লাইভ ইনফরমেশন। আর এই ক্যামশ্যাফটটা হচ্ছে ভালভকে যেহেতু অপারেট করতেছে, এইটার পজিশন জানার জন্য আরেকটা সেন্সর আছে যেটা ভাই ক্যামশ্যাফট পজিশন সেন্সর। এই ক্যামশ্যাফট পজিশন সেন্সর আর ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর থেকে ইসিইউ ডাটা নিয়ে কখন তেল দিতে হবে আর কখন আগুন লাগাইতে হবে এটা ডিসিশন নেয়। তার মানে আমি যে তেল ছিটাবো এটা কোন সেন্সর থেকে ডাটা নেব? তেল ছিটানোর জন্য কি আমার পিস্টনের পজিশন দরকার আছে? ভালভের পজিশন, ভালভ যখন খুলতেছে তখনই দিতে হবে, তখন ওরা ক্যামশ্যাফট থেকে ডাটা নেয়। আবার যখন আগুন লাগাবো আমার কি এখন ভালভের কোনো দরকার আছে? পিস্টন আসলে কম্প্রেশন শেষ করছে কিনা এটা জানা দরকার, এটা জানার জন্য ও তখন ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর থেকে ডাটা নেয়। এগুলো আমরা আরও মিলাবো সামনে গিয়ে, কোনো টেনশন নাই। এগুলা কখন কোনটা দিবে এই ইসিউ ইস্যু নেই। ইসিউকে তো আমরা যখন শুরু থেকে সেট করবো বা ওভারঅল ইনক্লুড করবো তখন এগুলাকে আমরা প্রোগ্রাম করে দিতে হবে। ইসিইউতে প্রোগ্রামিং করে দিতে হবে। ক্র্যাঙ্কশ্যাফট আর ক্যামশ্যাফট পজিশন দুইটা একটা যদি ট্রাবল করে তাহলে হচ্ছে আল্লাহ ব্যতীত ওই গাড়ি কখনো স্টার্ট হবে না, কোনো অলিয়া উলিয়াও পাবে না। গাড়িতে অনেক সেন্সর আছে, কিন্তু এই দুইটা সেন্সর আছে, এই সেন্সরগুলো কিন্তু ওয়ার্কশপে টাইমিং সেন্সরও বলা হয়। ওয়ার্কশপে যদি কখনো যান এবং শোনেন যে টাইমিং সেন্সর নষ্ট, তাহলে মাথায় রাখবেন হয় ক্র্যাঙ্কশ্যাফটের কথা বলতেছে অথবা ক্যামশ্যাফটের কথা বলতেছে। টাইমিং সেন্স নয়, সেন্সর, এই জন্য শুনতে হবে। ওনার সাথে একটু পরে গল্প করিয়েন, আমার সাথে গল্প করেন। টাইমিং সেন্সর, যদি টাইমিং সেন্সর হয় তাহলে ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর বা ক্যামশ্যাফট সেন্সর। আর এই দুইটা সেন্সর এত পরিমাণ সেন্সিটিভ যে কোনো একটা সেন্সর নষ্ট হইলে ওই গাড়ি আর স্টার্ট হবে না। কেন? কারণ ইসিইউ যদি না বুঝতে পারে ভালভ খুলতেছে না বন্ধ হচ্ছে, তাহলে আমি তেল দিতে পারবো? অথবা ভালভের পজিশন আমি জানতেছি কিন্তু পিস্টনের পজিশন আমি জানতেছি না, তাহলে তেল দিতে পারবো বা আগুন লাগাইতে পারবো? যার কারণে ওই ইঞ্জিন শুধু ক্র্যাঙ্ক করবে কিন্তু স্টার্ট হবে না। এখন ক্র্যাঙ্ক করা মানে কি? সেলফ ঘুরাচ্ছেন, ক্যাট ক্যাট করে আওয়াজ করতেছে কিন্তু ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, এটাকে আমরা বলি ক্র্যাঙ্ক করে কিন্তু স্টার্ট হচ্ছে না। এই প্রবলেমটাও তখন আপনি পাবেন। ওকে, তাহলে আমরা ভিডিওটা আরেকটু আগাই, এরপর আসতেছি। Please keep in mind একটু মিলাবো। watching the engine in slow motion. In fact, the crankshaft আমার গাড়িতে যখন 60 আরপিএম থাকে তখন পিস্টনটা এইভাবে, এখানে অ্যানিমেশনের মাধ্যমে বুঝাইলেও জিনিসটা কিন্তু সত্যিকার অর্থে এমনই হয়। এটা হচ্ছে 700 আরপিএম যখন থাকবে, সেখানে 60 আরপিএম আর 700 আরপিএম মানে কি বোঝাচ্ছে? আরপিএম এর ফুল ফর্ম কি নেট করেন? আরপিএম লেখেন, রোটেশন পার মিনিট। লেখেন লেখেন, দেরি না। আরপিএম লেখেন যে রোটেশন পার মিনিট, রোটেশন পার মিনিট। এই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, রোটেশন পার মিনিট। আমি বললাম ইংরেজিতে লিখবো, আবার ইংরেজিতে কারাতে বাংলা লিখতেছে। ওকে, রোটেশন পার মিনিট যদি হয়ে যায়, এবার নিচে লেখেন আর একটা ফুল ফর্ম আছে এর, রেভুলেশন পার মিনিট। দুটোই রেভুলেশন। রেভুলেশন পার মিনিট শেষ। ওকে, রোটেশন পার মিনিট হোক আর রেভুলেশন পার মিনিট হোক, এর কথার বাংলা মানে কি স্যার? রোটেশন পার মিনিটের বাংলা কি? আচ্ছা, পিছনে স্যার রোটেশন পার মিনিটের বাংলা কি? তাই না? রোটেশন মানে কি? ঘোরা। পার মিনিট মানে প্রতি মিনিটে, তার মানে প্রতি মিনিটে কতবার ঘোরে। এখন কি ঘুরবে? যেহেতু ক্র্যাঙ্কশ্যাফটের কথা বলছি তার মানে ক্র্যাঙ্কশ্যাফট, চাকার কথা বললে চাকা, ক্যামশ্যাফট বললে ক্যামশ্যাফট। ওকে,
আরপিএম হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের স্পিড। আমরা বলি না যে 700 আরপিএম মানে ইঞ্জিন 700 বার ঘুরতেছে, আসলে ইঞ্জিন কি ঘোরে? ইঞ্জিন ঘোরে না, ইঞ্জিনের মধ্যে থাকা ক্র্যাঙ্কশ্যাফট ঘোরে। এখন কথা স্যার, ক্র্যাঙ্কশ্যাফটে তো আমার শক্তি পাচ্ছি না, আমি তো মেজর শক্তি পাচ্ছি আমার পিস্টনে, তাহলে আপনি ক্র্যাঙ্কশ্যাফট নিয়ে ধরছেন, পিস্টনটা দরকার আমার। পিস্টন শক্তি তৈরি করলেও পিস্টনের শক্তি আমাদের কাজে লাগে না। কেন? কারণ পিস্টন তো অর্ধ ঘূর্ণয়ন। পিস্টনের গতিতে যদি আমি গাড়ি চালাই, গাড়ি যাবে আর আসবে, যাবে আর আসবে, আগাইতে পারবেন না। এই অর্ধ ঘূর্ণয়ন শক্তিটাকে পূর্ণ ঘূর্ণয়ন বা রোটারি মোশনে কনভার্ট করার জন্য আমাদের এই ক্র্যাঙ্কশ্যাফটের প্রয়োজন। তাহলে সেলাই মেশিন আপনি চালাচ্ছেন, সামন পিছন প্যাডেল করতেছেন, তাহলে কাপড় যাবে আর আসবে, যাবে আর আসবে, কিন্তু এটাকে তো সেলাই করতে হবে। এই জন্য কী করতে হয়, যখন আমি প্যাডেল করতেছি, এই প্যাডেল থেকে একটা চিকন লাঠি বের হয়ে যায়, দেখবেন যে একটা ইউ কালার একটা জয়েন্ট আছে সেলাই মেশিনে। এই ইউ কালার জয়েন্টটা হচ্ছে আমাদের যেমন ক্র্যাঙ্কশ্যাফট, ওর তেমন ওই ইউ জয়েন্টটা, এবং ওইটার কারণে কিন্তু পুরো সেলাই মেশিন ঘোরে। তাহলে রেসিপ্রোকেটিং মোশন মানে অর্ধ ঘূর্ণয়ন গতি, আর রোটারি মোশন মানে হচ্ছে পূর্ণ ঘূর্ণয়ন গতি, অর্থাৎ 360 ডিগ্রি মোশন। আজ লিখে নেন, লেখেন রোটারি মোশন। হ্যাঁ, রোটারি মোশন, ROTARY, ROTARY। হ্যাঁ, রোটারি মোশন লেখেন। পূর্ণ ঘূর্ণয়ন, পূর্ণ ঘূর্ণয়ন বা 360 ডিগ্রি গতিকে, পূর্ণ ঘূর্ণয়ন বা 360 ডিগ্রি গতিকে রোটারি মোশন বলে। MOTION। পূর্ণ ঘূর্ণয়ন বা 360 ডিগ্রি গতিকে রোটারি মোশন বলে। উদাহরণ লেখেন। ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট, CRANK, SHAFT। শ্যাফট মানে আমরা কি পড়ছিলাম, সব লাঠি, তাহলে এটাও তো একটা লাঠি, দেন এটা ক্র্যাঙ্কশ্যাফট, এটাও একটা লাঠি, এটা ক্যামশ্যাফট। ওকে, ক্র্যাঙ্কশ্যাফট লিখছেন। এরপর লেখেন ফ্যান। ফ্যান যে ঘুরতেছে এটা কি রোটারি মোশন না? এরপর লেখেন চাকা, ঘড়ির কাঁটা, এগুলো সব রোটারি মোশন। ওকে, এবার একটু নিচে সংখ্যা লেখেন একটা, লেখেন যে পিস্টনের রেসিপ্রোকেটিং মোশনকে, পিস্টনের রেসিপ্রোকেটিং মোশনকে পিস্টনের রেসিপ্রোকেটিং মোশনকে ক্র্যাঙ্কশ্যাফট রোটারি মোশনে কনভার্ট করে। পিস্টনের রেসিপ্রোকেটিং মোশনকে ক্র্যাঙ্কশ্যাফট রোটারি মোশনে কনভার্ট করে। রোটারি মোশনে কনভার্ট করে। কথাটার মানে কে কে বুঝি নাই, বুঝেন নাই? কি বোঝেন নাই? পূর্ণ মোশন, মোশন মানে গতি, দৌড়ান না, এটাই আপনার মোশন। মোশনের বাংলা হচ্ছে গতি। দৌড়ানো একটা গতি, ঘোরা একটা গতি। ক্লিয়ার না? ওকে, তাহলে আরপিএম আমরা ক্লিয়ার। তাহলে এখানে যে আরপিএম আমরা পাচ্ছি, এটা কিসের আরপিএম? ক্র্যাঙ্কশ্যাফট। এটা কিন্তু ইঞ্জিন, আমরা অনেকেই বলি ইঞ্জিন ঘুরতেছে বা ইঞ্জিনের আরপিএম। ইঞ্জিনের আরপিএম এর বাংলা মানে হচ্ছে ইঞ্জিন প্রতি মিনিটে 700 বার করে ঘুরতেছে। আসলে এটা আরও স্পেসিফিকভাবে বললে ভালো হয় যে ক্র্যাঙ্কশ্যাফটের আরপিএম, ক্র্যাঙ্কশ্যাফট প্রতি মিনিটে 700 বার ঘুরতেছে। ঠিক আছে, হ্যাঁ। আপনি বলেন যে আমার মাথা ঘুরতেছে, আসলে মাথা ঘোরে? আমরা বাঙালি তো, এই জন্য আমাদের এই জিনিসগুলো একটু মিলে যায়। কে জানি বললো যে স্যার গরম লাগতেছে, এসিটা একটু
বাড়ায় দেন। আসলে কি ঠিক আছে কথা? বাঙালিরা আমরা এই সকল কিছু কিছু টার্মের কারণে প্যাঁচ লাগে। এই যে এসি গরম লাগতেছে বাড়াই দেন, এটা আছে না, আমরা যখন গাড়ির এসি সিস্টেম নিয়ে আলোচনা করি তখন দেখুন যে এখানে একটা প্যাঁচ লাগবে, যে স্যার আমি তো বাড়াই দিলে তো ঠান্ডা হবে। আসলে কি বাড়াই দিলে ঠান্ডা হয়? এটা প্যাঁচ লাগবে, তখন ক্লিয়ার করবো। ওকে, তাহলে আমরা একটু দেখি। turns an এটা average of 700-তে 700 revolutions per minute. এত জোরে ওঠানামা করে। The upper limit on production এটা cars 8000-এ, reaches 8,000 revolutions per minute. যেটা আমরা পড়লাম, Engine speeds in Formula One cars এবং as high এটা as হচ্ছে 22,000। 2,000 revolutions per minute. এখানে 3টার আরপিএম। আচ্ছা, এখানে গুনতে পারবেন? এখানে গুনতে পারবেন? বা এখানে গণা সম্ভব না। তাইলে যে জিনিসটা আসলে সময়ই নাই, মিলি সেকেন্ডের হিসাব, সেটা আমরা পড়তেছি প্রায় 6 ঘন্টা যাবত, কালকের অর্ধেক, আজ পুরোটা। অথচ এটা আসলে হিসাবই হয় না। কিন্তু এই ছোট জিনিসটাকে যদি আপনি না বোঝেন, ইঞ্জিনটা ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝবেন, আর ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল না বুঝলে তো প্রবলেম ধরতে পারবো না। আমি কাজ জানি না, ও সমস্যা কি ধরবো? ওকে, তাহলে এই হচ্ছে হিসাব। তাহলে আমি যদি একটা ছোট্ট হিসাব দেই, ধরলাম যে 8000, তাহলে 8000 আরপিএম মানে কি বোঝাচ্ছে? ক্র্যাঙ্কশ্যাফট 8000 বার উঠানামা করতেছে, প্রতি মিনিটে 8000 বার। এটা তো ক্লিয়ার। ক্র্যাঙ্কশ্যাফট যদি প্রতি মিনিটে 8000 বার ঘুরে, তাহলে একটা পিস্টন প্রতি মিনিটে কয়বার ঘুরবে? মানে ঘুরবে না তো, উঠানামা করবে, সেম 8000। তাহলে এই 8000-কে আমি যদি বলি, আপনি 8000-কে সেকেন্ডে কনভার্ট করেন তো, 133 বার একটা পিস্টন উঠানামা করতেছে। 133 বার হিসাব করছেন? এই অবস্থায় যখন আপনার ইঞ্জিন চলতেছে, তখন আপনার পিস্টন প্রতি সেকেন্ডে 133 বার করে ওঠানামা করতেছে। প্রতি সেকেন্ডে 133 বার। মানে চোখে দেখবেন যে এটা এমনি মনে হয় আছে, দাঁড়ায় আছে, কিন্তু আসলে ওঠানামা। তাহলে 133 বার প্রতি সেকেন্ডে। তাহলে আমি যদি 133 ভাগ 4 দেই, 133 ভাগ 4 33, তার মানে 1 সেকেন্ডে 33টা পাওয়ার স্ট্রোক হয়। 1 সেকেন্ডে 33টা পাওয়ার স্ট্রোক। যে 33টা পাওয়ার স্ট্রোকের একটা পাওয়ার স্ট্রোক আমরা 6 ঘন্টা যাবত আলোচনা করলাম। প্রত্যেকটা পাওয়ার স্ট্রোক হচ্ছে প্রত্যেকটা রেগুলেশন বা চাকাগুলো। হ্যাঁ, এবং আমরা যে 4টা স্ট্রোক করলাম না, এই 4টা স্ট্রোকের মধ্যে একটা স্ট্রোক শুধু আমাকে শক্তি দেয়, পাওয়ার, আর বাকি 3টা আমাদের বলি আমাদের ভাষায় আইডল স্ট্রোক। আইডল স্ট্রোক কি? কোনো কাজেই আসে না, কোনো দরকারই নাই, কিন্তু পাওয়ার পেতে গেলে ওগুলো থাকতে হয়। পাওয়ার পেতে গেলে আপনার ওই 3টা লাগবে। আচ্ছা, এটা তো মিনিট, এটাকে 60 দিয়ে ভাগ করলে সেকেন্ড পাবেন। তাহলে সেকেন্ডে তো উঠানামা করতেছে, কিন্তু এখন ওই উঠানামাকে আমি যদি একটা করে স্ট্রোক চাই, যেমন উনি হিসাব করে দিল আমাকে 33 বার, তার মানে 1 সেকেন্ডে 33 বার সাকশন হয়, 33 বার কম্প্রেশন হয়, 33 বার পাওয়ার হয়, 33 বার এক্সজস্ট হয়। তাহলে 1 সেকেন্ডে যদি 33 বার করে উঠানামা, তাহলে ভাল্ব তাহলে কত দ্রুত উঠানামা করতেছে? সব মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এত সহজ না। 1 সুত কম বেশি হয়ে গেলে পুরো প্রজেক্ট শেষ। এই ইঞ্জিন যে আপনার হাতে আসছে, এটা 1 দিন 2 দিনের ফল না, এটা প্রায়, এখন আমাদের অটোমোবাইলের বয়স প্রায় 200 মনে হয় 41 কি 42 বছর, 241 বছরের ফল আপনার হাতে। তাইলে বোঝেন, ধীরে ধীরে আপডেট করছে। এটা তো একদিনে হয়নি, এ বানাইছে, ও ভুল বার করছে, ও বানাইছে, এই যে করতে করতে এখন আপনি এটা পাইছেন। আরো ভুল হয়ে যাবে। প্রথম যখন গাড়ি উঠছে, মানে গাড়ি বানানো হয়েছে, তখন কত মিনিট? 2.5 মাইল পার আওয়ার বেগে 16 মিনিট চলার পর থেমে গেছে। আর এখন এই গাড়ি আপনি চাইলে মাসের পর মাস, বছরের পর বছর টানা চালাইতে পারেন, কোনো থামার দরকার নাই। শুধু চলবেই না, হাই আরপিএমও চলবে। ফর্মুলা কারের আরপিএম হচ্ছে 22,000, এটা মিনিমাম আরপিএম। ফর্মুলা গাড়িগুলো আছে না, ফর্মুলা 1, 2, 3, আমরা যখন রাস্তা মোড় নেই, ফর্মুলা কার কিন্তু যে কেউ চালাইতে পারে না। যে ফর্মুলা কার ড্রাইভার, তাকে ফর্মুলা কার চালানোর আগে মহাকাশে গেলে যেমন আপনার গ্র্যাভিটি ফোর্সের বিরুদ্ধে কাজ করা লাগে না, ঠিক এই রকম ট্রেনিং দেওয়া লাগে। যেমন নাসা যখন গেছে, ওরা কিন্তু পৃথিবীতে একটা এনভায়রনমেন্ট প্রিপেয়ার করে ওখানে ঢুকাই দিয়েছে, ওরা উঠতেছে ভাসতেছে নিজেকে ব্যালেন্স রাখার জন্য। ঠিক ফর্মুলা কারেও কিন্তু
ড্রাইভারদের এই ধরনের ট্রেনিং দেওয়া হয়। আমরা যখন গাড়ি মোড় নেই তখন আমাদের আরপিএম কত থাকে বা স্পিড কত থাকে, ধরলাম একটা গাড়ি ইউ টার্ন নিব বা একটা গাড়ির 40-50 কিলোমিটারে কি আপনি গাড়ি মোড় নিতে পারবেন? মোড় নিতে পারবেন, ওই মোড় শেষে দেখবেন যে আপনি হাসপাতালে। হ্যাঁ, আমরা যখন একটা গাড়ির মোড় নেই বা কোনো একটা টার্ন ঘুরি আমাদের স্পিড কমায়া 10 থেকে 15 কিলোমিটারে আনতে হয়। একটা ফর্মুলা কার যখন মোড় নেয় তখন তার মিনিমাম স্পিড থেকে 60। এই অবস্থায় যখন আপনি কোনো একটা মোড় নিতে, আপনার ইনস্ট্যান্ট ঘাড় মেরুদণ্ড সব ভেঙে যাবে, যার কারণে দেখবেন যে গাড়িতে আগুন লাগছে তারপর ড্রাইভার বের হয় না। অনেক সময় মনে হয় না গাড়িতে আগুন লাগছে ড্রাইভার বের হয় না কেন, ও এসব জিনিস খুলতে খুলতে দেখবেন যে গাড়িতে আগুন ধরে গেছে, কারণ ওর বিভিন্ন জায়গায় গাইড। এখানে কিন্তু আমরা যে যেমন গলা ব্যথা হইলে যেমন অ্যাপ বলি না, ব্যান্ডেজ করি না, ওই টাইপের জিনিসগুলো ওদের ঢুকাই দিয়ে তারপর করা হয়। তো যাই হোক, কত দূর আমরা না যাই, হ্যাঁ কত দূর আমরা না যাই, আমরা আমাদের জায়গায় আসি। 4টা স্ট্রোক নিয়ে কোথাও কোনো কনফিউশন, কোথাও কোনো কোশ্চেন, তাহলে এবার নোট করেন। এখন শুধু আমরা লিখবো এবং লেখাগুলো আপনি বুঝে বুঝে লিখতেছেন কিনা এটা একটু খেয়াল করবেন। আচ্ছা, কি লিখবো? লিখবো হচ্ছে স্ট্রোক, তো চিনি স্ট্রোক, কালকে লিখছিলাম আমরা, টিডিসি হোক বিডিসি বা বিডিসি হোক টিডিসি, স্ট্রোক। ওকে, লেখেন স্ট্রোকের উপর ভিত্তি করে ইঞ্জিন 2 প্রকার। স্ট্রোকের উপর ভিত্তি করে ইঞ্জিন 2 প্রকার। স্ট্রোকের উপর ভিত্তি করে ইঞ্জিন 2 প্রকার। 1 নাম্বার লিখবো 2 স্ট্রোক। 2 নাম্বার লিখবো 4 স্ট্রোক। লিখছেন? এবার আমরা একটু 2 স্ট্রোক নিয়ে কথা বলবো। লেখেন 2 স্ট্রোক। চেষ্টা করবেন দুইটা, তুমি ইঁদুর ঢুকলো, আচ্ছা, 2টা কলম নিয়ে আসার জন্য। কাটে, সমস্যা নাই, আমার কিছু নাই। 2টা কলম দিয়ে লেখার চেষ্টা করবেন। কেন? কারণ এতগুলো লেখার মধ্যে হাইলাইট করবেন। যেমন 2 স্ট্রোক যে লিখতেছেন, এখানে যদি 2 স্ট্রোকটা আপনি একটা কলম দিয়ে লিখিয়ে কালো কলম দিয়ে যদি ডিটেলসটা লিখতেন, আবার 4 স্ট্রোক যখন লিখে যখন ডিটেলসটা লিখবেন, তাহলে দেখবেন যে খুব ইজিতে খুঁজে পাওয়া যায়। কারণ সবই যখন একরকম হয় তখন দেখবেন যে নাই। ঠিক আছে, এটা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। আমি এমনটা করতাম থেকে আপনাদের শেয়ার করলাম। ওকে, 2 স্ট্রোক লিখছি। আচ্ছা, লেখেন যে ইঞ্জিনের পিস্টন আপনি যেভাবে স্যাটিসফাই, আপনি বুঝলেই হইল। 360 ডিগ্রিতে, যে ইঞ্জিনের পিস্টন 360 ডিগ্রিতে শক্তি উৎপন্ন করে, এই 350 দিচ্ছেন কেন? 60 টানাতে 50 হয়ে গেছে। দেখছেন, এক টানাতে 10 কমে গেছে। 360 ডিগ্রিতে শক্তি উৎপন্ন করে তাকে 2 স্ট্রোক ইঞ্জিন বলে। তাহলে 2 স্ট্রোক যদি 360 ডিগ্রিতে শক্তি উৎপন্ন করে, তাহলে 2 স্ট্রোক ইঞ্জিনে কোন কোন স্ট্রোক বাদ যাবে? কম্প্রেশনটা বাদ যাবে। একটু কথা বলেন তো আমার সাথে। 2 স্ট্রোক আপনি বললেন যে 360, কিন্তু আমি এখানে পাচ্ছি 720, তাহলে এখান থেকে অবশ্যই 2টা স্ট্রোক ওখানে বাদ যাবে। তাহলে কোন কোন স্ট্রোক বাদ যাবে? সাকশন আর কম্প্রেশন বাদ যাবে। আর কেউ? পাওয়ার আর এক্সস্ট লাগবে। তাহলে সাকশন কম্প্রেশন বাদ দিলে ঢুকাবেন কি, কম্প্রেস করবেন কি? কেন? সরি, ইয়েস, কোনো কিছুই বাদ যাবে না। তাইলে স্যার আপনি তো একটু কি দেখালেন যে একজন নাকি 180 ডিগ্রি করে শক্তি নেয়। 2 স্ট্রোক ইঞ্জিন কি করে? যখন নামে তখন একসাথে 2টা কাজ করে। কি কাজ করে? যখন নামে তখন পাওয়ার স্ট্রোকের কারণেও নামে, আবার যখন, এটা ওয়ার্কিং প্রিন্সিপাল না বুঝাইলে বুঝবেন না, আমি এতটুকু বুঝাই শুধু,
ফোর স্ট্রোক ইঞ্জিন যেমন চারটাতে আলাদা 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 স্ট্রোক আছে, টু স্ট্রোক ইঞ্জিন শুধু একবার নামবে একবার উঠবে, ওর চারটা স্ট্রোক শেষ। হ্যাঁ, এর জন্য হয়তো প্রতিটা স্ট্রোকে 180 করে বরাদ্দ ছিল, ওর 180 করে বরাদ্দ নাই, ওই 360-এর মধ্যে সবাই ভাগ বতুয়ারা করে যতটুকু পায়, যার কারণে আমরা ওটা বাদ দিছি। ওর চারটা জিনিসই হয়তো, কিন্তু সময় কম। ঠিক আছে, তাহলে মানে টু স্ট্রোক ইঞ্জিন মানে যে দুইটা স্ট্রোক বাজবে বিষয়টা এমন না। টু স্ট্রোক ইঞ্জিন কেন নাম দিছি? ওই যে পিস্টনের ট্রাভেলের কারণে। ফোর স্ট্রোক ইঞ্জিন কেন নাম দিছে? পিস্টনের ট্রাভেলের কারণে। হ্যাঁ, ফোর স্ট্রোক হলেও চারটা স্ট্রোক থাকবে, টু স্ট্রোক হলেও চারটা স্ট্রোক থাকবে। হয়তো ফোর স্ট্রোকে প্রতিটা স্ট্রোকের জন্য আলাদা আলাদা 180 করে বরাদ্দ থাকবে, কিন্তু টু স্ট্রোকে 180 না, কমে যাবে। কিন্তু ওখানেও চারটা স্ট্রোকই হবে, সাকশনও হবে, কম্প্রেশনও হবে, পাওয়ারও হবে, এক্সস্টও হবে। এখানে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি। পিস্টন দুইটা বলতে এটা ডিপেন্ড করবে, সিলিন্ডার যত বাড়বে পিস্টন তত বাড়বে। কিন্তু ফোর স্ট্রোক ইঞ্জিনে ইন্টেগার এক্সস্ট লাইনে কে কন্ট্রোল করছে? ক্যামশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট কিসের মাধ্যমে কন্ট্রোল করছে? ভালভ না? টু স্ট্রোক ইঞ্জিনে কোনো ভালভ থাকে না। টু স্ট্রোক ইঞ্জিনে ভালভ নাই। তাইলে ভালভ যদি না থাকে তাহলে রাস্তা কি সবসময় খোলা সবসময় বন্ধ? না, পিস্টন নিজেই শক্তিও তৈরি করে, আবার ভালভের কাজও করে। এখানে আমাদের তো টু স্ট্রোকটা আসলে নাই, সেজন্য এগুলো নিয়ে আলাদা করতে আমাদের জাহাজের এগুলো সব হচ্ছে টু স্ট্রোক। সব টু স্ট্রোক। হ্যাঁ, ফোর স্ট্রোক ইঞ্জিনে তো এটাই তো ডিফারেন্ট থাকে। আমরা তো এখনো আসিনি, আমি শুধু এতটুকু টুইস্ট ওনাদের দিলাম যে এর ভালভ থাকে না। এটা নিয়ে যখন আসবো তখন আপনি আপনার সাথে মিলাইন। এখন কথা, ওনারা তো বললো যে ওনার জাহাজে নাকি ফোর স্ট্রোক ইঞ্জিন নাই, টু স্ট্রোক ইঞ্জিন। কেন টু স্ট্রোক ইঞ্জিন? আচ্ছা, ফোর স্ট্রোক ইঞ্জিন 720 ডিগ্রি পর পর একটা পাওয়ার দেয় না। টু স্ট্রোক ইঞ্জিন কিন্তু তার তুলনায় আমি বলবো যে ফোর স্ট্রোকে দুইটা পাওয়ার পেতে পেতে ফোর স্ট্রোকে আমি যদি দুইটা পাওয়ার চাই, ততক্ষণে টু স্ট্রোকে চারটা পাওয়ার হচ্ছে। তার মানে আমার তো পাওয়ার দরকার, আমার সাকশন, কম্প্রেশন, এক্সস্টের দরকার, আমার পাওয়ার দরকার। যত তাড়াতাড়ি আপনি পাওয়ার দেবেন আমার ইঞ্জিনের টর্ক তত বাড়বে। টু স্ট্রোক ইঞ্জিনের স্পিড কম কিন্তু টর্ক বেশি। কেন? কারণ ও খুব দ্রুত পাওয়ার স্ট্রোক করে। আবার টু স্ট্রোক ইঞ্জিনে কিন্তু লসও বেশি। টু স্ট্রোক ইঞ্জিনে লস বেশি। কেন লস বেশি? এই কেনর ব্যাপারটা যখন আমরা ফোর স্ট্রোক শেষ করে টু স্ট্রোকে যাব তখন আপনাদের ধরাই দেবো। এখন যে কয়টা ইনফরমেশন দিলাম এগুলো একটু মাথায় রাখেন। হ্যাঁ, পুরান যে বাইকগুলো আছে, আচ্ছা তাহলে ওই দিকে আসতেছে। টু স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোকের তুলনায় একটু ডিফারেন্ট, ঠিক আছে? কারণ টু স্ট্রোকের জন্য যেমন আমাদের আলাদা লাইন, ফোর স্ট্রোকের জন্য আলাদা ইনটেক, আলাদা এক্সস্ট লাইন ছিল না, টু স্ট্রোক ইঞ্জিনের জন্য আলাদা লাইনের বাজেটটা খুব একটা নাই। ও অন্যভাবে ইঞ্জিনে ঢোকে, এটা অন্যভাবে ব্যাপারটা আমরা পরে আসবো আর কি। ওকে, তাহলে আমরা কি লিখছি? টু স্ট্রোক ইঞ্জিনে 360 ডিগ্রিতে শক্তি উৎপন্ন করে, এই কথাটার মানে বুঝছেন? কেউ যদি কখনো কোশ্চেন করে এই লাইনটাকে ডিটেলস বলতে পারবেন? কি কে পারবেন না? ওকে, যদি পারেন এবার আসি আমরা ফোর স্ট্রোক। লেখেন ফোর স্ট্রোক। লেখেন যে ইঞ্জিনের পিস্টন 720 ডিগ্রিতে শক্তি উৎপন্ন করে তাকে ফোর স্ট্রোক ইঞ্জিন বলে। যে ইঞ্জিনের পিস্টন 720 ডিগ্রিতে শক্তি উৎপন্ন করে তাকে ফোর স্ট্রোক ইঞ্জিন বলে। লিখছেন? আচ্ছা, এবার আসি আমাদের ইঞ্জিনের ভালভ। ইঞ্জিন হেডে থাকে না? হেড অনেকেই হয়তো চেনেন না, এখনো অত যায়নি। জাহাজে এই ভালভ থাকতেছে ইঞ্জিন হেডে, কিন্তু আমাদের ক্যামশ্যাফট কোথায়? ঠিক ভালভের উপরে না? জাহাজে ক্যামশ্যাফট থাকে ইঞ্জিন ব্লকে। পুশ রডের মাধ্যমে ভালভগুলোকে অপারেট করা হয়, এবং এই ধরনের ইঞ্জিনে
ট্যাপেট ক্লিয়ারেন্স করতে হয়, যেটা আমাদের ইঞ্জিনে হয় না। 2 স্ট্রোক ইঞ্জিন ম্যানুয়ালি ট্যাপেট ক্লিয়ারেন্স করতে হয়, আর 4 স্ট্রোক ইঞ্জিন অটো অ্যাডজাস্ট। একটু ক্ষয় হলে ও নিজেই এগিয়ে এসে জায়গাটাকে আবার কাভার করবে। যখন নিজে আস্তে আস্তে আর হচ্ছে না, তখন আপনার সমস্যা দেখাবে এবং এটা তখন লেদে নিয়ে গিয়ে ওভারহলিং করতে হবে। ঠিক আছে? আচ্ছা, জাহাজ ইঞ্জিন একটু পড়াশুনো আছে আর কি, এগুলো সব ক্লিয়ার করবো, আর একটু সামনে গেলে মজা পাবো আর কি। আমরা এখনো নতুন। মেইন ইঞ্জিনটা থেকে মেইন ইঞ্জিনটা থেকে যেটা বড়, যেটা দিয়ে